মা, তাড়াতাড়ি আসেন, খাবার রেডি করে বসে আসছি। এই যে নেন, খান। খাইয়ে আমার উদ্ধার করেন। আপনারে খাওয়াইতে খাওয়াইতে তো পুরো বেলা আমার চলে যায়। আমি আর বাকি কাজ কখন করব? নিজে তো কোনো কাজেই হাত দেন না। পাইছেন তো আমার কাজের বেটি রহিমা। বৌমা, ওগুলা কার জন্য? ওগুলা আমার দিবা না? এই তো বুড়া মানুষের এই একটা স্বভাব, ভালো ভালো খাবার দেখলে চোখ বড় হয়ে যায়। আপনারা এইদিকে তাকাইতে হইব কেন? আপনারা যা দিছে তাই দিয়া খান। আপনার এমনিতেই ডায়াবেটিস বাইরে গেছে, মাসে মাসে ওষুধ কিনতে অনেক টাকা যায়। সংসারের খরচ সম্বন্ধে তো জানেন না, সারা দিন খালি খাই খাই করেন। আপনার ছেলে এই মাসে কম টাকা পাঠাইছে, এমনিতেই আমি কিভাবে সংসারটা চালাবো সেটাই চিন্তা করে পাই না। না না, তুমি রাগ করতেছো কে বৌমা? আমার জন্য তো বলি নাই, আমি নিজে গেলাম। ঠিক আছে, চুপ করে খান। আম্মু, তুমি নানাকে কত ভালো খাবার দিছো, দাদুকে শুধু ডাল দিছো কেন? ওই, তুই এত পাকনামি করতেছিস কেন? হ্যাঁ, চুপ করে খা। আম্মু, দাদুকে ভালো খাবার দাও, নাহলে আমি খাবো না। এই যে আপনি আমার সন্তানটারে নষ্ট বানাইতেছেন, আমার নামে আপনি ভুলভাল বুঝাই একদম নষ্ট করে দিতেছেন আমার ছেলেটারে। এইগুলো সব আপনার ষড়যন্ত্র, এগুলো আমি সব বুঝি। কি বলো বৌমা? আমি ওর মাথা নষ্ট করতে যাবো কেন? ও যা দেখতেছে ও তো তাই বলবে, তাই না? রাখেন, আর ঢং করতে হইব না। খাওয়াটা শেষ করে তাড়াতাড়ি ঘরে যান। আপনি বারবার এই খাবারের দিকে তাকাইতেছেন কেন? আপনি বুড়া মানুষ, অসুস্থ, তাই আপনারে পুষ্টিকর খাবার দিচ্ছি। বৌমা, আমি যদি বুড়া হই, তাহলে তোমার বাবা কি জুয়ান মানুষ? এই তো আপনাকে মতন মূর্খ মানুষের একটাই স্বভাব, একটা কথাও মাটিতে পড়তে দেন না। উত্তর রেডি করে রাখেন। পুরুষ মানুষ কখনো বুড়া হয় নাকি? পুরুষ মানুষ 80 বছর 90 বছর পর্যন্ত জোয়ান থাকে, মহিলা মানুষ 40 বছর 50 বছর হইলেই বুড়া হয়ে যায়। সব খাবার তাকে পেটে সরে না। পুরুষ মানুষ বেশি করে খাইবো, কাজ করবো, দৌড়াদৌড়ি করবো, তাকে খাবার হজম হয়ে যাইব। শুনেন, আপনার সাথে এত কথা করার সময় নাই, চুপচাপ খান তো। শোনো, তুমি অনেক দিন পর বিদেশ থেকে এসেছো, তাই আমি নিজের হাতে তোমার পছন্দের সবকিছু রান্না করেছি। চলো আমরা একসাথে খাবো। হ্যাঁ, ঠিকই কইছো। চলো বাবা, আমরা যাই, একসাথে খাবো আজকে। হ্যাঁ, আসো। চলো। কই, মাকে ডাক দাও। আরে মা বুড়ো মানুষ, তার নড়তে চড়তেই তো সমস্যা, তাই আমি মার ঘরেই খাবারটা দিয়ে আসছি। আরে কি বলছো এসব? অনেকদিন পর বিদেশ থেকে আসলাম, মাকে নিয়ে একসাথে বসে খাবো, আর তুমি বলছো মাকে খাবার দিয়ে এসেছো? দেখো, মার শরীরটা বেশি ভালো না, উনি কষ্ট করে আবার টেবিলে আসবে খেতে, এর জন্য তার ঘরেই দিয়েছি। তুমি খাও তো। না, তুমি মাকে ডাক দাও, আমাদের সাথে বসে খাবে। বাবা, আমি দাদুকে যে নিয়ে আসি। যাও বাবা, যাও, নিয়ে আসো। দেখো বাবা, দাদুকে মা কি দিয়ে ভাত দিয়েছে। দাদুকে আছে না, মা এগুলো দিয়ে প্রতিদিন ভাত দেয়। আমাদের বাসায় নানা এসেছিল, নানাকে অনেক ভালো মন্দ খাওয়াইছে। দাদুকে এইগুলো দিয়ে প্রতিদিন খাওয়ায়। দেখা আব্বু, এটা কি করা মা ঠিক হয়েছে? তুই বেশি বেড়ে গেছিস না? হ্যাঁ, আজকে তোর একদিন কি আমার একদিন। সাবধান, ছেলের গায়ের একটা বারও হাত তুলবে না। যদি আর একটা বার হাত তুলো, তাহলে কিন্তু তোমার খবর আছে। বাবা, তুমি কষ্ট পেও না, হ্যাঁ? আমি তোমার সাথে আছি। আমি সব কিছু বুঝে গেছি, আমার কোনো কিছু বোঝার বাকি নাই। আমি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা পাঠাইছি কি তোমার শুধু ভোগ বিলাস করার জন্য? তুমি দামি দামি শাড়ি পরবে, গহনা পরবে, ইচ্ছা মতো চলবে, টাকা পয়সা খরচ করবে, আর আমার মাকে কষ্ট দিবে? যেই মা আমারে কষ্ট করে লালন পালন করছে, দিনের পর দিন পরিশ্রম করছে, আজকে সেই মারে তুমি কষ্ট দিছো? যেই মা আমারে বিদেশ পাঠানোর জন্য নিজের স্বামীর জমি বিক্রি করে দিছে, আমারে প্রতিষ্ঠিত করার জন্য দিনের পর দিন হাড় ভাঙা পরিশ্রম করছে, আর সেই মারে তুই ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খাওয়াইছস? তুই যেই অন্যায় করছস, সেই অপরাধ করছস, এই পাপের কোনোদিনও ক্ষমা হয় না। মনে রাখিস, পাপ কখনোই বাপকে ছাড়ে না। আচ্ছা বাবা, আমি যদি মার সাথে এরকম ব্যবহার করি? কেমন ব্যবহার? কি কথা বলছো তুমি বাবা? বাবা, মা প্রতিদিন দাদুকে আলু ভর্তার ডাল দিয়ে ভাত দেয়, আমি যদি বড় হয়ে মার সাথে এরকম করি তাহলে কেমন হবে? দেখেছো, তোমার বাচ্চা ছেলেও ভালো বুঝে।
তুমি যে পাপ করেছো, যে অন্যায় করেছো, এটা একদিন তোমার ঘাড়ে এসেই পড়বে, কারণ এটাই প্রকৃতির নিয়ম। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। না না বাবা, বৌমায়ের বাইর করে দিস না। ও ছোট মানুষ, ভুল করছে। ও বাইরে হয়ে গেলে কি আমরা ভালো থাকুন? ওরে মাফ করে দে বাবা। মা, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আসলে আপনার সাথে অনেক বড় অন্যায় করেছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন আপনার সাথে খারাপ ব্যবহার করব না মা। ওঠো তো, ওঠো। শোনো বৌমা, তুমি তো হয়েছো আমার ঘরের লক্ষ্মী। তুমি ছাড়া কি আমরা ভালো থাকতে পারবো? এই সংসার ভালো থাকবো? বৌমা, আমি তোমার ক্ষমা করে দিলাম, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি আজকে যা করবা তোমার সন্তানও তাই করবে। একদিন তো তুমি আমার মতো তোমার বয়স হইব, তোমার ছেলেরে বিয়ে করিবা। তখন যদি তোমার ছেলের বউ তোমার সাথে এরকম করে, তখন তোমার কষ্ট লাগবো না? ভালো লাগবো? তাই কই, সংসারের দিকে মন দাও। আমি আর কয়দিন বাঁচবো, তাই না? এই যে, তুই এবার মন খারাপ করিস না বৌমা, আর যাইব না, ঠিক আছে? বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন। সীমা বাসের সিটে বসা, চোখে মুখে অনেক ভয়। পাশের সিটে বসা রনি সীমার দিকে ভয়ঙ্কর নজরে তাকাচ্ছে আর অন্যমনস্ক হয়ে চিন্তা করছে কখন তার জায়গা মতো পৌঁছবে। সীমা বারবার সামনের দিকে তাকাচ্ছে আর কেউ একজনকে খুঁজছে। সীমা হঠাৎ খেয়াল করে দেখলো তার পাশের সিটে বসা একজন লোকের প্যান্টের পকেটে একটা কলম। তারপর চুপি চুপি তার পকেট থেকে কলমটি নিয়ে নিল। কলমটি নিয়ে সীমা তার হাতের ভেতরে লিখল, হেল্প মি। হঠাৎ একটা স্ট্যান্ডে এসে বাস থামলো। বাসের ভেতরে এক পাগল উঠে পড়ে। পাগলটি বাসের ভিতরে উঠে কি যেন খুঁজছিল। লোকটিকে দেখে সীমা বারবার হাতের লেখাটা দেখাতে লাগলো আর ইঙ্গিত করে বোঝাতে লাগলো তাকে সাহায্য করতে। পাগলটা রীতিমতো বুঝে গেল মেয়েটি তার কাছে সাহায্য চাইছে। তারপর পাগল এসে সীমাকে বলল, আপা, আমারে কয়টা টাকা দেন না, আমার খুব ক্ষুধা লাগছে। রনি পাগলকে দেখে রেগে আগুন হয়ে গেল। তারপর পাগলকে ধমক দিয়ে বলল, ওই পাগলের বাচ্চা, এখান থেকে সর, ভাঙতি টাকা পয়সা নাই, ভিক্ষা দিতে পারুম না, সর। কিন্তু সীমা ইঙ্গিতে বোঝাতে লাগলো, আমাকে সাহায্য করো প্লিজ। রনি সীমার দিকে অবাক হয়ে আবার তাকিয়ে দেখলো পাগলকে সে কিছু একটা বোঝাতে চাইছিল। ওই, তুই পাগলটা কি ইশারা করছস? তোরে কিন্তু একেবারে শেষ কইরা ফালাম। তারপর পাগলকে বলল, ওই পাগলের বাচ্চা, নাম বাস থেইকা, কন্ট্রাক্টর কই? দেখে না সব পাগল ছাগল রে, এগুলারে বাসে উঠতে দেয় কেন? ওই কন্ট্রাক্টর, এইদিকে আয়। রনির ডাক শুনে কন্ট্রাক্টর এগিয়ে আসলো। রনি কন্ট্রাক্টরকে বলল, এই পাগলটা আমার বউরে ডিস্টার্ব করতেছে, ওরে এক্ষুনি বাস থেকে নামায় দে। তারপর কন্ট্রাক্টর পাগলকে জোর করে টেনে হেঁচড়ে নামিয়ে দিতে যায়। একটু যাওয়ার পর হঠাৎ পাগলটা দাঁড়িয়ে যায়। তারপর কন্ট্রাক্টরের চোখের দিকে গরম মেজাজে তাকিয়ে থাকে। কন্ট্রাক্টর ভয়ে হঠাৎ করে পাগলের হাত ছেড়ে দিল। এদিকে রনি সীমাকে বলল, দেখ, যদি কেউ বুঝতে পারে আর যদি কোনো রকম ধরা খাই, তাহলে কিন্তু তোরে একেবারে মাইরা ফেলামো। পাগল আবারও সীমার কাছে গিয়ে বলল, আফা, দেন না কয়টা টাকা। রনি পাগলকে দেখে আবারও বলল, পাগলের বাচ্চা, তুই আবারও আইসোস, আজকে তোরে মাইরাই ফেলাবো। বলে রনি সিট থেকে বেরিয়ে আসলো। এসে এই পাগলের কলার ধরে ফেললো। এই পাগলটা আমারে আর আমার বউরে ডিস্টার্ব করতেছে, আপনারা দেখতেছেন না? আপনারা কিছু বলছেন না কেন? তারপর কয়েকজন লোক পাগলকে মারতে আসলো। এমন সময় পাগল বলল, থামুন আপনারা, যে যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকুন। সবাই পাগলের কথা শুনে অবাক। আপা, অনেকক্ষণ ধরে দেখছি আপনি ভয় পাচ্ছেন, কি হয়েছে আমার কাছে খুলে বলুন। সীমা কি বলবে কিছুই বুঝতে পারছে না, শুধু ভয় নিয়ে পাগলের দিকে তাকিয়ে আছে। তুই তো নিজেই একটা পাগল, তোর কাছে আবার কি বলবে? আর আমার তো মনে হচ্ছে তুই পাগল না, পাগল সাজছস। হ্যাঁ, আমি পাগল না, আমি ডিবি অফিসার মুরাদ। পাগলের কথা শুনে বাসের সবাই অবাক হয়ে গেল এবং ভয় পেতে লাগলো। হঠাৎ করে পাগল পেছন থেকে পিস্তলটা বের করে রনির সামনে ধরলো আর সীমাকে বলল, এই মেয়ে, তুমি ভয় পেও না, আমি ডিবি অফিসার মুরাদ, আমার কাছে সব খুলে বলো, তোমার কি সমস্যা? তুমি আমার কাছে সাহায্য চাইছিলে, তোমার হাতের হেল্প মি লেখা দেখে বুঝতে পেরেছি, আর আমিও এখানে একটা ইনফরমেশন পেয়ে পাগলের রূপ ধরে এসেছি। এবার সীমা স্বাভাবিক হয়ে পাগল সেজে থাকা সেই ডিবি অফিসারকে বলল, স্যার, আপনি এসেছেন ভালোই হয়েছে, আমি অনেক বড় বিপদে পড়েছি। এই লোকটা আমাকে অনেক ভয় দেখিয়েছে, আমাকে মেরে ফেলবে, আমাকে দিয়ে ইয়াবা পাচার করাচ্ছিল, সে ক্যারি করতে গেলে ধরা পড়বে, তাই আমাকে ব্যবহার করছিল। আমি এই কাজটা করতে চাইনি বলে আমাকে অনেক হুমকি দিয়েছে, সে আমাকে মেরে ফেলবে। কোথায় ইয়াবা, বের করো।
তারপর সীমা বুকের ভেতর হাত দিয়ে ইয়াবার প্যাকেট বের করে আনলো। এই নিন স্যার বলেই ডিবি অফিসারের হাতে ইয়াবার প্যাকেটগুলো দিল। আমিও ইনফরমেশন পেয়েছি এই বাসেই কেউ একজন ইয়াবা পাচার করছে। আমার সন্দেহ হচ্ছিল এরকমটাই। যাই হোক, তুমি ভয় পেও না, এখন নিরাপদে আছো তুমি। পুলিশও অলরেডি চলে এসেছে। থানায় গেলেই জানোয়ারটা বুঝতে পারবে মাদকের ব্যবসা আর কিডন্যাপিং করার পরিণতি কি। এর কিছু দূর যেতেই কন্ট্রাক্টরকে ডিবি অফিসার বাস থামাতে বলল। বাসের ভেতর দুজন পুলিশ চলে আসলো। পুলিশ এসে পাগল সেজে থাকা ডিবি অফিসারকে সেলুট করলো। অফিসার, এই লম্পটটাকে থানায় নিয়ে চলুন। পুলিশ রনিকে ধরে টেনে নিয়ে গেল। পাগল সেজে থাকা ডিবি অফিসার সীমাকে বলল, তুমি এখন নিরাপদ, বাসায় চলে যাও। এরপর থেকে সতর্ক হয়ে চলবে। নীল নামের একটা মেয়ে দৌড়ে বাসের ভিতরে উঠল। তারপর বাসের সিটে বসা রাজীব নামের ছেলেটির কোলের উপরে বসে তাকে জড়িয়ে ধরল। হঠাৎ করে মেয়েটির এরকম আচরণ দেখে রাজীব জিজ্ঞেস করলো, আরে কি হয়েছে, এমন করছেন কেন? প্লিজ আমাকে বাঁচান, আমি খুব বিপদে পড়েছি। আমার পেছনে গুন্ডা লেগেছে, আমাকে ওরা মেরে ফেলবে। কিছুক্ষণ আমাকে জড়িয়ে ধরে থাকুন, তাহলে ওরা বুঝবে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রোমান্স করছি। একটা মেয়ে জড়িয়ে ধরাতে রাজীব অন্যরকম একটা ফিল করতে লাগলো। তখন রাজীব সুযোগটা কাজে লাগাতে শুরু করলো। আরে ভয় নেই, আমি আছি তোমার পাশে, ভালোই করেছো, আমারও ভালো লাগছে, ফ্রিতে গার্লফ্রেন্ডের একটা ফিল পাচ্ছি। প্লিজ ওদের হাত থেকে আমাকে রক্ষা করুন, না হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, মানলাম, তোমাকেও আমার কথা রাখতে হবে। বলুন কি করতে হবে? আমার সাথে আমার বাসায় যেতে হবে, আমার সাথে রাত কাটাতে হবে। আমার কথায় যদি রাজি না হও তাহলে কিন্তু আমি নিজেই ওদের কাছে তোমাকে ধরিয়ে দিব। হঠাৎ করে দুজন গুন্ডা বাসের গেটের সামনে এসে দাঁড়ালো। তারপর বাসের ভেতর উকি দিয়ে খুঁজতে লাগলো মেয়েটিকে। পেছনে গুন্ডা, তাই নীল রাজীবকে শক্ত করে ধরে চুপ করে রইল। একজন গুন্ডা আর একজনকে বলল, কিরে মাইয়াটা মুহূর্তের মধ্যে কই গেল? ওরে আজকে পাইলে একেবারে শেষ কইরা দিব। এইখানে তো দেখতাছি না, মনে হয় সামনের দিকে গেছে, চল সামনের দিকে খুঁজি। ওরা চলে গেছে, এবার ছাড়ুন আমাকে। নীল রাজীবের কাছ থেকে ছোটার চেষ্টা করলো, কিন্তু তখন রাজীবও শক্ত করে জড়িয়ে ধরলো। এক পর্যায়ে নীল ধস্তাধস্তি করে রাজীবের কাছ থেকে ছুটে অন্য সিটে গিয়ে বসলো। তারপর নীল মনের আনন্দে হাসতে লাগলো। নীলের হাসি দেখে সেই মুহূর্তে রাজীব একটু অবাক হয়ে গেল। কিরে শিলা, সব ভিডিও ঠিকঠাক করেছিস তো? একদম ঠিকঠাক আছে। এবার চান্দু কোথায় যাবা? এতক্ষণ তো খুব মজা নিছো, মজা পাইছো, প্রতিদান দিবা না? তার মানে এটা তোমাদের সাজানো নাটক ছিল? নাটক না, ফাঁদ। এখন আমাদের এই ফাঁদ থেকে বাঁচতে হলে আমাদেরকে খুশি করতে হবে। কিভাবে খুশি করব? আর তুমি বিপদের কথা বলে এখন আমাকেই ফাঁসিয়ে দিচ্ছ, বোঝো না চান্দু? টাকা, টাকা চাই। 1 লক্ষ টাকা দিলেই তোমাকে খালাস দিয়ে দিব। এত টাকা আমি এখন কোথায় পাবো? টাকার ব্যবস্থা না হলে ফেসবুকে ভাইরাল করে দিব, আর না হয় থানায় মামলা করে দিব। তখন বুঝবা কি মজা। আমি সামনের স্টেশনে গিয়ে তোমাদের টাকার ব্যবস্থা করব। এমন সময় অন্য সিটে বসে থাকা রাহুল নামের একজন ভদ্রলোক এসে বলল, একটা টাকাও তোমরা পাবে না। আরে আপনি আমাদের মাঝে নাক গলাতে এসেছেন কেন? আপনারও কি ওর সাথে বিপদে পড়ার ইচ্ছা আছে? বিপদে তো তোমরা পড়বে। কি বলতে চাচ্ছেন আপনি? আমি পুলিশ অফিসার রাহুল খান, সিভিল ড্রেসে যাতায়াত করছিলাম, আর তোমাদের কুকর্ম শুরু থেকে সমস্ত কিছু আমি ভিডিও করেছি। এখন তো তোমাদের থানায় যেতে হবে, এই দেখো তোমাদের ভিডিও। তখন পুলিশ অফিসার মোবাইলটা বের করে তাদেরকে ভিডিও দেখিয়ে দিল। নীল ও তার বান্ধবী শিলা পুলিশ অফিসারের কাছে ক্ষমা চাইতে লাগলো। এত সহজেই তোমাদেরকে ছেড়ে দিব? আগে তোমরা থানায় চলো, আমি এক্ষুনি থানায় কল দিচ্ছি। তারপর পুলিশ অফিসার রাহুল থানায় কল দিল। হ্যালো অফিসার শামীম, তাড়াতাড়ি ফোর্স নিয়ে তালতলা বাস স্ট্যান্ডে চলে আসুন। আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।